গত মঙ্গলবার আমাদের বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি বড়সড় বক্তব্য রেখেছেন এবং এই বক্তব্য রাখার পরিপ্রেক্ষিতে যেমন বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো এবং আরও অনেকেই যেমন বলছেন জেনারেল ওয়াকারুজ্জামানের প্রশংসায় ফেটে পড়ছেন, তেমনি যত মানুষ প্রশংসা করছেন তার থেকে অনেক বেশি মানুষ ওয়াকারুজ্জামানকে সমালোচনা করতেও ছাড়ছেন না। ওয়াকারুজ্জামান গত পরশু যে কথাগুলো বলেছেন তাতে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে নিজের ওপরে কোনো দায় তিনি নেননি, সমস্ত দায় সরিয়ে দিয়েছেন অন্যের ঘাড়ে, যাদেরকে উনি বারবার বলেছেন, কারণ নাম উচ্চারণ করেননি, তিনি বারবার বলেছেন আপনারা, আপনাদের। এই আপনারা এবং আপনাদের বলতে তিনি কাদের বুঝিয়েছেন সেটা কিন্তু পরিষ্কার করেননি। যাই হোক, পরশু দিনের সেই আলোচনার পর থেকে, তার ওই ভাষণের পর থেকে, ও যেমন বললাম একদল ওয়াকারুজ্জামানের প্রশংসায় পঞ্চমুখ, তেমনি আরও এক দল, এবং বোধহয় তাদের সংখ্যাই বাংলাদেশে বেশি হবে, তারা বলছে যে ওয়াকারুজ্জামান তাকে বলছেন যে তিনি দেশদ্রোহী না দেশপ্রেমী, তিনি মির্জাফর নাকি তিনি মোহনলাল। এই মোহনলাল মির্জাফরের কথাটা আমরা অনেকেই জানি, কিন্তু মোহনলালকে নিয়ে আমাদের অনেকেরই বোধহয় জানাশোনাটা তেমন নেই। মোহনলাল হচ্ছেন সিরাজের একজন হিন্দু, তিনি সেনাধ্যক্ষ, তিনি সেনাপতি নন, তিনি সেটা তো মির্জাফর ছিলেন, কিন্তু মোহনলাল ছিলেন একজন হিন্দু সেনাধ্যক্ষ, তিনি সেনার কিছু সেনার তার অধীনে থাকত। এই মোহনলালকে আমরা পাই ইতিহাসে যত না বেশি পাই, মোহনলাল তার থেকে বেশি পরিচিত হয়ে গেছেন, সেটা হচ্ছে শচীন্দ্রনাথ সেনগুপ্ত নাট্যকার, পশ্চিমবাংলার, মানে তখন তো অখণ্ড বাংলা, তা যাই হোক, বর্তমানে যেটা পশ্চিমবাংলার, এখানকার মানুষ ছিলেন শচীন্দ্র সেনগুপ্ত। সেই শচীন্দ্র সেনগুপ্তের নাটক ছিল সিরাজউদ্দৌলা। সেই সিরাজউদ্দৌলা নাটকে এই চরিত্রটা আমরা পেয়েছি, ইতিহাসও তার উল্লেখ আছে। এই মোহনলালের যে বোন তার নাম ছিল আলেয়া, এবং তিনি সিরাজউদ্দৌলার, তিনি হিন্দু ছিলেন। মোহনলাল নামটা শুনেও বুঝতে পারছেন, যদিও নাম শুনেও সবসময় বোঝা যায় না বর্তমানে, সেটা কিন্তু তখন বোঝা যেত। তো তিনি মোহনলাল তিনি করেছিলেন কি, সিরাজের হয়ে তিনি শেষ রক্তবিন্দু দিয়ে তিনি লড়াই করেছিলেন, আর সেনাপতি যিনি মির্জাফর, তিনি ইংরেজদের সাথে মিশে তিনি ভারতকে, পশ্চিম বাংলাকে, বাংলার নবাবকে তিনি হারিয়ে দিয়েছিলেন। এইটা হচ্ছে গল্প। তা সেইখানে মানে এইটা হচ্ছে কাহিনী, গল্প বলবো না, এইটা হচ্ছে কাহিনী। তো এখন সেইখানটা কথা উঠেছে যে ওয়াকারকে কি বলা হবে, দেশপ্রেমী না দেশদ্রোহী, মির্জাফর না মোহনলাল। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সেইটা। দেখুন, আমি সম্প্রতি একটি কোন জায়গায় শুনছিলাম, আওয়ামী লীগ নেতা এবং প্রবাসী ব্যারিস্টার নিজুম মজুমদারের একটা কথা শুনছিলাম। নিজুম মজুমদার তিনি কিছু বলছিলেন, ভারী চমৎকার বললেন নিজুম বাবু। তো তিনি সেখানটায় বলছিলেন একটা কথা, তিনি ওয়াকারকে তিনি রাখছিলেন গন্ডারের জায়গাতে। যে গন্ডারটা কি একটা গল্প তিনি বলেছিলেন। আমার গল্পটা এমনি আমরা সবাই জানি, গন্ডারের চামড়া মোটা, আর মোটা চামড়া হলে ছোটোখাটো ঘা তার গায়ে লাগে না। ছোট, এমনকি যেখানে বলা হয় গন্ডারকে গুলি করতে গেলে, তার মারতে গেলে তার শরীরের বিশেষ জায়গায় গুলি করতে হয়, নইলে তার গায়ে গুলি বেঁধে না। তো এখন যে এই যে ব্যাপারটা, আমাদের ওয়াকারুজ্জামানকে তিনি গন্ডারের সাথে তুলনা করেছেন। কেন তুলনা করেছেন? কারণ গন্ডারের যেমন চামড়া মোটা, তেমনি ওয়াকারুজ্জামানের চামড়াটাও মোটা, এবং তার জন্যে প্রায় 7 মাস আগে তিনি যে ঘা খেয়েছিলেন কিংবা তিনি যে ঘা দিয়েছিলেন, সেটা বোধহয় তখন তিনি বুঝতে পারেননি। সেটা তার আজকে মনে হয়েছে যে বাংলাদেশ আজকে স্বাধীন থাকবে না, সার্বভৌম থাকবে না। সেদিন তিনি যে স্বাধীন না থাকার এবং সার্বভৌম না থাকার সমস্ত সিমটম যে তখন দেখা গিয়েছিল, সেটা তিনি তখনও বোঝেননি। তিনি ভেবেছিলেন বোধহয় সব ঠিক চলছে, এবং সেইখানটায় তিনি এখন
তখন কিন্তু তিনি ছিলেন একবার যার কথা ছিল দেশকে রক্ষা করার, দেশের সরকার প্রধানকে রক্ষা করার, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে রক্ষা করা ছিল যার দায়িত্ব ও কর্তব্য, তিনি সেদিন সেটা না করে তিনি করেছিলেন। এই সম্পর্কে একটা চমৎকার বলবো না, এই সম্পর্কে একটা খবর, সেটাও আমাদের কানে এসেছে। এটাও মাননীয় নিজুম মজুমদার তিনি তার বক্তব্যের মধ্যে এটা বলেছেন। তিনি বলেছেন 5ই আগস্টের ঘটনার আগে 4 আগস্ট রাতে দেশের আইন শৃঙ্খলা রক্ষার বিষয় নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। সেখানে ওয়াকার সাহেব, সেনাপ্রধান ওয়াকার সাহেব বলেন প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে, সেই মতো তার কারোর কোনো চিন্তার ব্যাপার নেই, নিরাপত্তা ব্যবস্থা তিনি নিজে দেখবেন এবং সেই মতো জানানো হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। কিন্তু 5ই আগস্টে সকালে তার অন্য মূর্তি, সে কি মূর্তি সে সম্পর্কে জানা যাচ্ছে যে আমাদের ব্রিগেডিয়ার রফিক সাহেব, বাংলাদেশ বাহিনীর ব্রিগেডিয়ার রফিক সাহেব 5 আগস্ট সকালে তিনি ফোন করেন আমাদের ওয়াকারুজ্জামানকে এবং ফোন করে বলেন উত্তরা ও টঙ্গীর দিক থেকে জনতা একত্রিত হয়ে, বিশাল সংখ্যক জনতা একত্রিত হয়ে চলে আসছে, রাজপথে এগিয়ে আসছে এবং এই সামনেই তারা এগিয়ে এলে এই রাজপথে পড়বে বিভিন্ন সরকারি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্ত প্রতিষ্ঠান এবং সেখানে আমাদের বাংলাদেশ নৌবাহিনীর সদর দপ্তর এবং আরও বহু সরকারি এবং বিখ্যাত দপ্তর সব আমাদের সেই রাস্তায় রয়েছে। তা তিনি কি করবেন? তখন তিনি জানতে চান কি ওদেরকে আটকাবো না কি করব? তার উত্তরে জেনারেল ওয়াকারুজ্জামান তাকে ফোনে বলেন যে না, ওদেরকে আটকাবার এইদিকে নয়, ওরা যাতে এয়ারপোর্টে না যেতে পারে সেই ব্যাপারটা শুধু যেন দেখা হয়, এইটা ছিল বলেছিলেন। এবং শুধু তাই না, তিনি তার অফিসে থেকে যখন এই কথাগুলো বলছিলেন তখন সেখানে তিনি বলেছেন আই হ্যাভ মেড মাই ওন ডিসিশন, অর্থাৎ আমি আমার সিদ্ধান্ত ইতিমধ্যে গ্রহণ করে ফেলেছি। সুতরাং এই সমস্ত সরকারি দপ্তর, গণভবন, বঙ্গভবন, এই সমস্তগুলো কিচ্ছু দেখার দরকার নেই, তোমরা আগে চলে এসো, এখানে সরকারি বিভিন্ন যে প্রতিষ্ঠান আছে দেখার কোনো দরকার নেই, তোমরা চলে এসো, যাতে ওরা এয়ারপোর্টে গিয়ে এয়ারপোর্টে আক্রমণ কিছু গোলমাল যাতে না করতে পারে, বিশৃঙ্খলা তৈরি করতে না পারে। এটা ছিল তার বক্তব্য। অর্থাৎ প্রধানমন্ত্রী কিংবা দেশের অন্যান্য যে সমস্ত সংগঠন, যারা যে সমস্ত বাহিনী দেশকে সুশৃঙ্খল রাখবে, শান্তি বজায় রাখবে, তাদেরকে রক্ষা করার দায়িত্বটা নেই। দেখুন, পর্দার আড়ালে কি হচ্ছে সেটা আমরা জানতে পারি না, পর্দার আড়ালে জানা যায় না, কিন্তু তার প্রকাশটা বাইরে চলে আসে। দেখুন 5 আগস্ট, আমি একবার 5 আগস্ট থেকে শুরু করছি, তার আগের কথাও বলছি না, মাত্র 2-3টে ঘটনার কথা বলবো, বড় কিছু নয়। 5 আগস্ট তিনি হাসিনা চলে যাওয়ার পর যখন সংবাদ সম্মেলন করতে শুরু করলেন, তখন তিনি বললেন যে সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেছেন, এখন একটি সরকার গঠন করার ব্যাপারে রাষ্ট্রপতির সাথে কথা হয়েছে এবং তিনি প্রথমে বললেন কোন কোন রাজনৈতিক দলের সাথে কথা হয়েছে, তার প্রথমেই বললেন কাদের সাথে কথা হয়েছে, তিনি বললেন আমিরে জামাতের নাম, মানে জামাতের যিনি আমির, কথাটা লক্ষ্য করুন, আমিরে জামাত, মানে আমিরের জামাত, এটা হচ্ছে একটা বিশেষ শব্দবন্ধ, সেটা তার মুখস্থ, তার মুখে প্রথম চলে এলো সেই জিনিসটা। দেখুন, মানুষের না মাথায় যেটা ঘোরে সেটা অনেক সময় মুখ দিয়ে ফস করে বেরিয়ে আসে, এই ফস করে যে বেরিয়ে আসে ওটা ভেবে চিনতে যতটা নয়, এটা তার বুকের ভেতরে রয়েছে এবং সেইভাবে সেটা মুখে চলে এসছে। তিনি প্রথমে বিএনপির নাম করলেন না, অন্য কোনো দলের নাম করলেন না, তার মুখে প্রথমেই চলে এলো আমিরের জামাতের নাম। কেন? কারণ জামাতের সাথে তো তার সমস্ত কন্ট্যাক্ট হয়েছে, সমস্ত কন্ট্যাক্ট জামাতের সাথে হয়েছে, অথচ জামাত তখন নিষিদ্ধ, আর সেনাপ্রধান প্রথমেই বললেন জামাতের সাথে কথা বলবো। তার মানে তার সাথে জামাতের যে একটা মিলেমিশে তারা যে এই কাজটা করেছেন, এই যে 5 আগস্টের অভ্যুত্থান,
সেটার জন্য এর থেকে বড় প্রমাণ আর কিছু নেই। এবং তিনি জেনারেল ওয়াকারুজ্জামান হচ্ছেন এ পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্যাট কনস্পিরেসি টু আউস্ট দ্য হাসিনা গভর্নমেন্ট। এবং সেইটা যদি আমরা মাথায় রাখি তাহলে প্রথমেই বলতে হবে ইট ওয়াজ এ ব্লাডলেস কুপ। ব্লাডলেস কু হচ্ছে এটা। এই ব্লাডলেস কু এটা করার পরে তিনি নিজের হাতে ক্ষমতা নিয়ে নিলেন, ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে নিলেন সেনাবাহিনীকে। কিন্তু এই গত 7 মাস প্রায় সময়ে তিনি কি তার পাওয়ারের তিনি কি করেছেন? বরং উল্টো আমরা দেখেছি, চট্টগ্রামে হিন্দুদের ওপরে যখন আক্রমণ করা হলো সেখানে সেনাবাহিনী যুক্ত, একের পর এক আওয়ামী লীগের নেতা কর্মী তাদেরকে মারা হচ্ছে, অথচ তিনি চুপ। তিনি যখন একের পর এক সমস্ত থানা যখন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, থানার মধ্যে পুলিশদের পুড়িয়ে মানে থানার দরজা বন্ধ করে থানায় আগুন ধরানো হচ্ছে, থানার পুলিশ মরছে। এবং যখন ধরুন পুলিশকে ধরে ল্যাম্প পোস্টে ঝুলিয়ে টর্চার করে তাকে মেরে ফেলার পর তার শরীরে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে, তাকে ঝুলিয়ে দেওয়া হচ্ছে ল্যাম্প পোস্ট থেকে, সেই সময় কি করেছিলেন আমাদের এই ওয়াকারুজ্জামান জেনারেল? আজকে তিনি বড় বড় কথা বলছেন, আজকে তিনি বলছেন যে দেশ স্বাধীনতা চলে যাবে, সার্বভৌমত্ব চলে যাবে। আরে স্বাধীনতা সার্বভৌমত্ব সেটা তো চলে যাওয়ার মতো কাজ তো তুমিই করেছো, আর সেটা করেছো সেদিন, সেই 5 আগস্ট, তার আগের থেকে। এবং 5 আগস্টে যার প্রত্যক্ষ নিদর্শন দেখা গেল। সুতরাং এই যে 30 কিংবা ধরুন এই যে 32 নম্বর ধানমন্ডিতে একেবারে অতি সম্প্রতি 32 নম্বর ধানমন্ডির বাড়ি ভেঙে দেওয়া হলো, কি করেছেন? তিনি তো কাছেই ছিলেন, কি করেছেন তিনি? আজকে তার মনে এসছে যে হ্যাঁ আমাকে কিছু করতে হবে, আমার কোনো ব্যবস্থা নিতে হবে, নইলে দেশের সমস্ত কিছু স্বাধীনতা সার্বভৌমত্ব চলে যাবে। সুতরাং তাকে কখনোই বলা যায় না তিনি মোহনলাল, তিনি হচ্ছেন মির্জাফর। এরপরে আর দুটো কথা বলবো, সেটা হচ্ছে কিসের ভয়ে আজকে তিনি হঠাৎ সাধু সাজতে গেলেন, ডাকাত হয়ে সাধু সাজতে কেন গেলেন, এইবার সেইটা নিয়ে দুটো কথা বলবো। তিনি আজকে হঠাৎ কেন সাধু সাজতে গেলেন, এটাও বিভিন্ন জায়গায় সবাই নানা রকম ভাবে এটার ব্যাখ্যাও দিচ্ছেন। কেউ বলছেন যে তিনি সাধু সেজেছেন কারণ উপর থেকে চাপ এসেছে, সেই চাপ তার সম্পর্কে কথা উঠেছে যে তিনি তার যে আমেরিকাতে এবং কানাডাতে তার যে টাকা, এই যে ঘটনার জন্য যে টাকা ঘুষ তিনি খেয়েছেন, ওই যে $29 মিলিয়ন যে এসছে বাংলাদেশে, তারও তো অংশ আছে, তার বাইরেও তার অংশ আছে। পাকিস্তান থেকে পাওয়া টাকা, সেসব টাকা তো বাংলাদেশে নেই, সেই টাকা রয়েছে দুটো জায়গায়, ইউনাইটেড স্টেটস এবং কানাডা, এই দুটো জায়গায়। তাহলে এইবার তার ভয় লেগে গেছে, ওখান থেকে বলছে আমেরিকার থেকে চাপ আসছে, ভারত থেকে চাপ আসছে, তিনি বুঝতে পেরেছেন তিনি ফেঁসে গেছেন। এইবার যদি একটুখানি ভালো মানুষ না সাজেন তাহলে তার ভবিষ্যৎ খারাপ। তার জন্য আজকে তিনি ভালো মানুষ সেজে দেশের মানুষকে করছেন এনাফ ইজ এনাফ। আরে এনাফ ইজ এনাফ তো তোমাকে তার উত্তর দিতে হবে। কেন সমস্ত ক্ষমতা হাতে নিয়েও শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার পেছনের মূল ভূমিকা তোমার, তারপরেও তুমি কেন আজকে হঠাৎ সাধু সাজতে গেলে কেন? এর উত্তরটাও তো তোমাকে দিতে হবে, আজ না হোক কাল। একদিকে হচ্ছে এইটা হচ্ছে কারণ, আর একটা কারণ দেশের ভেতরে এখন তিনি দেখতে পাচ্ছেন সামনে সেই হোলি আর্টিজান যেমন করেছিল কিছু সন্ত্রাসী যারা, সেই তাদের মতো সেই ছবি এখন তিনি দেখছেন চারদিকে। বাংলাদেশ আজকে যেখানে গিয়ে পৌঁছেছে সেখানে হোলি আর্টিজানের থেকে সেটা ছিল অনেক বড় মাপের, কিন্তু ছোট মাপের, তার থেকে ছোট মাপের অজস্র সন্ত্রাসী ঘটনা সারা দেশ জুড়ে ঘটছে। এবং এইভাবে ঘটলে তিনি থাকবেন কোথায়, যাবেন কোথায়? এখন তার কানে জল ঢুকেছে, কানে জল ঢুকেছে বলে তিনি আজকে এই কথাগুলো বলছেন যে আমাদের এখন সতর্ক হতে হবে, ফুল স্টপ দিতে হবে। আরে ফুল স্টপের আগে একটা সেন্টেন্সে
কমা থাকে, সেমিকোলন থাকে, ড্যাশ থাকে, তুমি কোনটা করেছো এর মধ্যে? আজ তুমি বলছো ফুল স্টপ দিয়ে দাও। তুমি একের পর এক অন্যায় করে গেছেন এই লোকটি, এই জেনারেল ওয়াকারুজ্জামান, ভালো মানুষের ভাব দেখিয়ে। দেখলে মুখ চোখ দেখলে মনে হবে যেন কি সাধারণ, কি একেবারে হাবাগোবা মানুষ, কিংবা ভালো মানুষ, যেন কিচ্ছু জানেন না, ভাজা মাছটাও উল্টে খেতে জানেন না। আজকে ফৈজুর রহমানকে তাকে ওপরে তুলেছিলেন, উনিই তুলেছেন। আজকে তিনি দেখতে পাচ্ছেন যে যাদের ওপরে নির্ভর করে তিনি এই সব কাজে এগিয়েছিলেন, তারা তাকে বাঁচাতে পারবে না, পাকিস্তানও বাঁচাতে পারবে না। খবর দিয়ে দিই, 13ই ফেব্রুয়ারির পর থেকে যেভাবে রাজনীতির পরিস্থিতি পাল্টে গেছে, তাতে আজকে বাংলাদেশে যে পাকিস্তানিরা যারা এসেছিল, আইএসআই যাদেরকে নিয়ে এসেছিল, পাকিস্তান আর্মির যারা বাংলাদেশে এসে যারা দিতে চেয়েছিল নানা রকম, তাদেরকে ট্রেনিং ইত্যাদি দিচ্ছিল সন্ত্রাসীদেরকে, রোহিঙ্গাদেরকে, তারা গতকাল তাদের একটা বড় অংশ এমিরেটসের বিমানে চলে গেছে, ফেরত চলে গেছে পাকিস্তানে। কারণ পাকিস্তানের নিজের বাঁচার পথটাই প্রায় বন্ধ হয়ে গেছে। এবং শুধু তাই না, যে কোনো মুহূর্তে বাংলাদেশের ইউনূস সরকারের চলে যাওয়ার সময় ঘনিয়ে এসছে। ওয়াকারুজ্জামান গত পরশু মঙ্গলবার যে কথা বলেছেন, সেই কথার পেছনে কিন্তু এই ধারণা এটাও আছে যে ওয়াকারুজ্জামান ভাবছেন যে পরিস্থিতিতে দেশ আজ এসে দাঁড়িয়েছে, তাতে দেশকে বাঁচাতে গেলে মার্শাল ল জারি করতে হবে, অথবা ইউনূসকে তাড়িয়ে দিয়ে, তারপর ইউনূসকে তাড়িয়ে তার জায়গায় কোনো নতুন সরকার, কেয়ারটেকার গভর্নমেন্ট হোক আর যে সরকারই হোক, সেই সরকার প্রতিষ্ঠা করতে হবে, নইলে বাংলাদেশ শেষ হয়ে যাবে। এটা বুঝেছেন বলেই তিনি ভালো মানুষ সাজাচ্ছেন। কিন্তু আজকে তিনি ওই যে বলে না, অতি বড় চোর, অতি বড় ডাকাত, অতি বড় শয়তান, সে যদি গায়ে নামাবলী জড়িয়ে নেয়, তাহলেই সে সাধু হয় না। আজকে ওয়াকারুজ্জামান তাই নিঃসন্দেহে আজকে তিনি সাহসী কাজ কিছুই করেননি, তিনি তার নিজের বাঁচার জন্যে সেদিনের ওই সাংবাদিক সম্মেলন করেছেন। সাংবাদিক সম্মেলন নয়, সেদিনকার ওই যে রাওয়াতে বিডিআর বিদ্রোহে যারা মারা গেছেন, যারা মৃত শহীদ হয়েছেন, যারা, তাদের স্মৃতিতে সেদিনের অনুষ্ঠানে তিনি যে ভাষণ দিয়েছেন,